আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পারস্পরিক আস্থা ও বিশ্বাস। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান। ভোট গ্রহণ পর্যবেক্ষণ করবেন ইইউর 2 শতাধিক সদস্য। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও 58 জন। ভোটে সহিংসতা এড়াতে মাঠ প্রশাসনকে জোরালো ভূমিকা রাখতে নির্বাচন কমিশনের নির্দেশ। আয়নাঘরের যুগে ফিরতে না চাইলে গণভোটে হা জয়যুক্ত করার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমানের। সংস্কারের পক্ষে ভোট চাইলেন রিজওয়ানা। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। প্রেস সচিব শফিকুল আলম। সব দল সমান সুযোগ পাচ্ছে। এবং ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির। ব্রিফিংয়ে ডিবি প্রধান। শুটার সহ 4 জন গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠাই আসন্ন নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন ইইউর নির্বাচনী পর্যবেক্ষক দল। রাজধানীর গুলশানে এক হোটেলে ইইউর পর্যবেক্ষক মিশনের প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেন দলের প্রধান পর্যবেক্ষক আইভার্স ইজাভর্স। বাংলাদেশে সহিংসতা মুক্ত, শান্তিপূর্ণ, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন ইইউর পর্যবেক্ষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে 2 মাসের মিশনে বাংলাদেশে এসেছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। রোববার রাজধানীতে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন ইইউর পর্যবেক্ষকরা। এ সময় দলটির প্রধান আইভার্স ইজাভস বলেন, নির্বাচনের সব দলের অংশগ্রহণ নিয়ে একটি ঐতিহাসিক দ্বন্দ্ব বাংলাদেশে বিদ্যমান। Inclusive means, from our perspective, first of all, inclusion of all social groups of Bangladeshi citizens. সংস্কার এবং বিচার প্রক্রিয়া চলমান থাকায় সব দলের অংশগ্রহণ নিয়ে এখনই কোনো কথা বলতে চান না ইইউ পর্যবেক্ষকরা। The issues of national reconciliation and transitional justice, we are not going to comment. The central issue is to gain trust and confidence of the citizens. তবে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলে অংশগ্রহণমূলক ধারণাটি বিবেচনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন পর্যবেক্ষক দলের প্রধান। Of course, we are going to pay attention to it as long as it makes an impact on the election, on the turnout, on things like that. বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ আছে সেই বিশ্বাসেই ইইউ পর্যবেক্ষকরা ঢাকায় এসেছেন জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনার তাগিদ দেন তিনি। Protecting also the free expression, free right of association, and in that sense this is what we are going also to pay attention to how this balance is being kept. নির্বাচনের 2 দিন পর ইউরোপীয় পর্যবেক্ষক মিশন পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিক্রিয়া জানাবে, আর মূল প্রতিবেদন 2 মাস পর প্রকাশ করা হবে ইইউর ওয়েবসাইটে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও 58 জন। এদিন আপিল নামঞ্জুর করা 7 জনের এবং স্থগিত রাখা হয়েছে 6 জন প্রার্থিতা। বগুড়া 2 আসনে প্রার্থিতা ফিরে পেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ইসির রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হওয়া প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের অনেকে মবের ভয়ে ঝুঁকি নিতে চাননি। এদিকে ভোটে সহিংসতা এড়াতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি। মিজান শাহজাহানের রিপোর্ট। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে দ্বিতীয় দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিবও উপস্থিত ছিলেন। এদিন 71 থেকে 140 পর্যন্ত মোট 70টি আপিল নিষ্পত্তি করে কমিশন। 12টি আপিল শুনানির জন্য 1 ঘণ্টা করে সময় নির্ধারণ করা থাকলেও অর্ধেক সময়ের মধ্যেই অধিকাংশ আপিল নিষ্পত্তি হয়ে যায়। স্বাক্ষর এক জায়গায় বাদ ছিল, পরবর্তীতে আমরা আজকে আপিল করার পর
আপিল আদালত আমাদের আপিলটি মঞ্জুর করেছেন এবং আমাদের বৈধতা ঘোষণা করেছেন। নির্বাচন কমিশনের কাছে একজন প্রার্থী হিসাবে লেভেল ফিল্ড কামনা করব, আর সেটা যদি না হয় তাহলে আগে যেরকম একটা পাতানো নির্বাচন হয়েছিল আমরা তাই মনে করব যে এরকম একটা পাতানো নির্বাচন হচ্ছে আর কি। বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে তার আপিল মঞ্জুর হওয়ায় ওই আসনে নির্বাচনে আর বাধা নেই। আমাকে বিরোধিতা করবার জন্য যে ববকটাসি করা হয়েছে এটা ইল ওমেন, এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো। রিটার্নিং কর্মকর্তাদের অধিকাংশ সিদ্ধান্ত আপিলে নামঞ্জুর হওয়ার কারণ হিসাবে জাতীয় পার্টির প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণে ঘাটতি ছিল। আমাদের অনেক ডিসি সাহেবরা দক্ষ, রিটার্নিং কর্মকর্তা দক্ষ, এবং এর আগেও যারা কাজ করেছেন তারা কিন্তু কারেক্টেবল মিস্টেকগুলো কারেক্ট করে দিয়েছেন, কিন্তু এবার তারা পারেনি কারণ মবের উপস্থিতি ছিল, মবের ভয় ছিল, ট্যাগিংয়ের ভয় ছিল, যে কারণে তারা সেই ঝুঁকি নেয়নি, তারা এটা আপিলে পাঠিয়ে দিয়েছে। ভোটের মাঠের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালে সশস্ত্র বাহিনী সহ 16 বিভাগ এবং সংস্থার সঙ্গে সমন্বয় সভা করে নির্বাচন কমিশন। ইসির সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। গুম, খুন এবং আয়নাঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোটে হা জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। ডিএনসিসি নাগরিক পদক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ক্ষমতার ভার শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের হাতে নিতে চাইলে সংস্কারের পক্ষে গণভোট চেয়েছেন আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 8টি ক্যাটাগরিতে মোট 10 জনকে নাগরিক পদক দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মুশফিকুর রহমানের রিপোর্ট। নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 8টি ক্যাটাগরিতে মোট 10 জনকে নাগরিক পদক দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় নগর উন্নয়নে ডিএনসিসির নানা উদ্যোগ এবং চ্যালেঞ্জের কথা তুলে ধরে নগর সংস্কারে নাগরিকদের আরও সম্পৃক্ত হবার আহ্বান জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। কিন্তু আমরা যখন এই যে খালগুলো পরিষ্কার করি, রাস্তাগুলো আমরা পরিষ্কার করি এবং খালগুলো একসাথে আমরা টিকিয়ে রাখতে পারি না। শহরকে ঠিক করার জন্য প্রাইভেট সেক্টর এবং ভলান্টিয়ার্সদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এ সময় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ভয় না পেয়ে জনগণকে রাষ্ট্র সংস্কারের পক্ষে থেকে ভোট দিতে হবে। এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যাতে পরে অনুশোচনা করতে না হয়। আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমন ভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। আমরাই ভোট দিই, আমরাই আবার বলি নেতারা ভালো না, এটা হইতে পারবে না। যদি সত্যি ক্ষমতার ভর শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে চান তাহলে সংস্কারের পক্ষে থাকবেন। আপনারা আমাদেরকে অনেক ভয় ভীতি দেখানো হবে যাতে নির্বাচনে আমরা না যাই, ভোটাররা যাতে ভীত হয়, তার কিছু আলামত তো ইতিমধ্যেই আমরা পেয়েছি। এই ভয়টাকে আমাদের জয় করতে হবে। গুম, খুন, আয়নাঘরের যুগে ফিরতে না চাইলে গণভোটে সংস্কারের পক্ষে ভোট চান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ভোট দিতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখে গেছে, যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। আধিপত্যের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না বলেও মন্তব্য করেন বক্তারা। ঢাকা নগর যে উদাহরণটা স্থাপন করেছে, আমি আশা করি এই উদাহরণটা সারা বাংলাদেশ অনুসরণ করুক। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবং গুণী লোকদের যদি আপনি অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগের প্রেক্ষিতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে, সকল দল সমান সুবিধা পাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী নির্বাচনের বিষয়ে জানতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান আইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধি দল।
এ সময় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে জানান প্রধান উপদেষ্টা। মুদি ব্যবসায়ী পরে এ নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আওয়ামী লীগের সময় 16 বছর কোনো নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইইউ। ইলেকশন অব মিশন, তাদের যে ইলেকশন অবজারভার যে মিশন, এটা এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। ওরা সব জায়গাগুলোকে মনিটর করবে। তারা ইলেকশন বড় বড় পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে। প্রফেসর ইউনুস বলেছেন যে আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে। এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পিসফুল এবং এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে। দেশের আইন শৃঙ্খলা ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ঠিক রয়েছে বলে জানান তিনি। গভর্নমেন্ট কোনো দলকে কোনো এক্সট্রা কোনো প্রিভিলেজ দিচ্ছে না, কোনো দলকে কোনো এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হচ্ছে না। আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সবাই তাদের যা ইলেকশনের বিষয়ে যতগুলো অপরচুনিটি আছে সবাই সেটাকে ইউজ করছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ইস্যুতে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সংস্থা সরকারের সাথে আলাপ করেনি বলেও জানান প্রেস সচিব। যারা যারা মিথ্যা নিউজ দেন আমরা সেগুলো ক্ষেত্রে অ্যালার্ট করি। এদিকে বরিশালে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ গুম খুনের পুনরাবৃত্তি রুখতে হা ভোট দেওয়ার আহ্বান জানান। আসুন আমরা সকলে মিলে একটি রায় দিই, দেশ কিভাবে চলবে। কেউ কেউ বলেন যে জাতীয় সংসদের নির্বাচনে তো মার্কা থাকবে, গণভোটের মার্কা কি? আমার কাছে এটার উত্তর হচ্ছে গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। ওইটাই গণভোটের মার্কা, ওই মার্কাই ভোট দিতে হবে যদি আপনি হ্যাঁ বলতে চান। গণভোটে হা ভোট দেওয়ার পক্ষে সরকারের প্রচারণা চালাতে আইনগত বাধা নেই বলেও জানায় অন্তর্বর্তী সরকার। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শুধু শহর কেন্দ্রিক নয়, গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন খালেদা জিয়া। গণমানুষের অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করেছেন তিনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। রাজধানীর গুলশানে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া স্মরণে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে বক্তারা বলেন, গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপোষ করেননি। তার আদর্শকে পাথেয় করে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলতে হবে। তার যে দেশপ্রেম, এটা অবিশ্বাস্য। দেশের মানুষের জন্য তিনি যেভাবে আত্মদান করেছেন, আমি বলবো তার জীবন তিনি উৎসর্গ করেছেন এদেশের সাধারণ মানুষের, এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, এদেশের মানুষের ভোটের নিশ্চয়তা দেওয়ার জন্য, এদেশের মানুষের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। আজকে এবং খালেদা জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু আমি বলবো তিনি এই বাংলাদেশের মানুষের অন্তরে চিরদিন থাকবেন। মুস্তাফিজ ইস্যুতে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, সব দেশের সাথেই ব্যবসা বাণিজ্য করতে চায় বাংলাদেশ, তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে চলতি অর্থ বছরের এখন পর্যন্ত ভারতের রপ্তানি কমেছে 6%। রিপোর্টে জানাচ্ছেন মাহবিব কবুর চপল। অন্তর্বর্তী সরকারের সাথে টানাপোড়েনে বেশিরভাগ স্থলবন্দর বন্ধ করে দেয় ভারত, ফলে কমে যায় পণ্য পরিবহন, রপ্তানিতে যার বড় ধাক্কা লাগে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসেবে চলতি অর্থ বছরের 5 মাসে ভারতে পণ্য রপ্তানি হয়েছে $76 কোটি, যা গত অর্থ বছর ছিল $81 কোটি, কমেছে 6%। তবে এটা মানতে নারাজ বাণিজ্য উপদেষ্টা। আপনি যদি বিগত 5 বছরের আমাদের রপ্তানি বা আমদানির চিত্র দেখেন, আপনি বছর ভিত্তিক ওঠানামা দেখবেন, তার পরিপ্রেক্ষিতেই হয়েছে। আমাদের প্রয়োজন, আমাদের আমদানি প্রয়োজন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের রপ্তানির উদ্দেশ্যে আমদানি, সকল কিছু মিলিয়েই আমাদের এই পরিমাণগত যে পরিবর্তনগুলো হয়। ভারত যে সমস্ত স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশের আমদানি বন্ধ করে দিয়েছে বেশ কয়েক মাস আগে, গত মে মাসের দিকে, তার কারণে বাংলাদেশের রপ্তানি কিছু কমেছে, কিন্তু আমরা সে ধরনের কোনো কাউন্টার মেজার্স ওই অর্থে নেইনি।
এমন অবস্থায় মুস্তাফিজ ইস্যুতে ভারতের সাথে সম্পর্কে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে, যার প্রভাব বাণিজ্যেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে নির্ভর বাণিজ্য উপদেষ্টা। খেলা নিয়ে বাংলাদেশ ভারতের যে একটা সম্পর্ক আমরা দেখছি, অনেকেই বলছেন যে আমাদের দুই দেশের বাণিজ্যে একটা প্রভাব পড়তে পারে। আপনারা কি মনে করছেন? আমাদের এই মুহূর্তে আমরা কোনো কিছু দেখছি না যে কোনো প্রভাব পড়বে, এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। মাননীয় উপদেষ্টা, ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা কি স্বস্তির দিক মনে করেন? স্বস্তির সম্পর্ক? These are very subjective questions and I have no reply for this. আপনি এই ক্যাবিনেটের একজন সিনিয়র উপদেষ্টা। Yes, I am. But আপনার এই ধরনের মানে vague প্রশ্নের কোনো জবাব আমার কাছে নাই। ফেক কোশ্চেন? Not fake, vague. আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি, আমরা পৃথিবীর সমগ্র দেশের সাথে উদার বাণিজ্যে আমাদের কার্যক্রম নিয়োজিত আছে। রোজার ভোগ্যপণ্যের মজুদ কী পরিমাণ আছে, ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর তার হিসাব প্রকাশ করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। স্টক অফ দ্য সিচুয়েশন বা স্থিতিগুলো নিয়ে তখন। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। ব্যবসায়িক দ্বন্দ্বসহ বেশ কিছু কারণে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। কারওয়ান বাজার কেন্দ্রিক চাঁদাবাজি ও রাজনৈতিক বিরোধও খতিয়ে দেখছে গোয়েন্দারা। হত্যাকাণ্ডে অংশ নেয় একই পরিবারের 3 ভাইসহ বেশ কয়েকজন। শুটার জিনাত সহ 4 জন গ্রেফতার হলেও অপর শুটার রহিমকে এখনও ধরতে পারেনি পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। গত বুধবার রাতে রাজধানীর পূর্ব তেস্তুরি বাজারে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে। এ সময় তার অপর সঙ্গী ভ্যান চালক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুফিয়ান গুলিবিদ্ধ হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিলিং মিশনের দৃশ্য। নির্বাচনের আগে এমন ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় জনমনে। গত 7 জানুয়ারি 2026 তারিখ ঘটনার পর অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। সংবাদ ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত কমিশনার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মূল শুটার জিনাত সহ 4 জনকে রাজধানী ও তার আশপাশের জেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া ও পরিকল্পনাকারী। এখানে কিন্তু আপন 2 ভাই অ্যারেস্ট হয়েছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা শনাক্ত করেছি। ব্যবসায়িক দ্বন্দ্ব ও রাজনৈতিক কোন্দলের কারণেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। কারওয়ান বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের ওঠা বসা আছে। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি। যে আসামিগুলোকে ধরেছি তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন তো তদন্তে আমরা আরো ডিপে যাব এর সঙ্গে নেপথ্যে কারা যদি কেউ জড়িত থাকে, অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখব। গোয়েন্দা প্রধান আরও জানান, মুসাব্বির হত্যাকাণ্ডে অংশ নেয়া শুটার রহিম এখনও পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয় পাল্টে গেছে ঢাকা 17 আসনের ভোটের সমীকরণ। তারেক রহমান প্রার্থী হয় খবর ভোটারদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। উচ্ছ্বাসিত বিএনপি নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। এদিকে থেমে নেই জামায়াতের প্রার্থী ডক্টর SM খালিদুজ্জামান। আত্মবিশ্বাস নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির রানা। গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসনে বিএনপি জামাত সহ মোট প্রার্থীর সংখ্যা 10 জন। অভিজাত এই আসনে বেশ কয়েকটি বস্তি রয়েছে এবং ভোটের সংখ্যায়ও নিম্নবিত্ত মানুষেরই বসবাস বেশি। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিতে এসে এই আসনে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাই উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন এমন নেতা এখানে নির্বাচন করছেন, এই খবর এলাকার সাধারণ মানুষকেও আশাবাদী করে তুলেছে। আগামীতে ইনশাল্লাহ তারেক রহমান বিপুল ভোটে এই আসন থেকে এমপি নির্বাচিত হবে। আমরা শুনছি যে এখানে তারেক রহমান প্রার্থী হয়েছে, বস্তিবাসীর জন্য উনি এমন একটা কিছু নিয়ে করব যেটা আসলে সারা বাংলাদেশের মানুষ তাকায় দেখবো। জনগণের ভিতরে ব্যাপক উদ্দীপনা এবং আমাদের সমস্ত নেতাকর্মী যারা আছে সবাই ভিতর উৎস উদ্দীপনা কাজ করছে। দেশনায়ক তারেক রহমান
দেশে ফেরার আগের অবস্থা আর দেশে ফেরার পরে অবস্থা কিন্তু অনেক পরিবর্তন। আমরা আশা করি যে এই নির্বাচনী এলাকায় অন্তত 90% ভোট ইনশাল্লাহ আমরা পাবো। শুরুতে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি জোট থেকে বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থকে পেয়ে জামাত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের জয় নিয়ে দাঁড়িপাল্লার নেতাকর্মীরা আশাবাদী হয়ে ওঠেন। খালি জামাত খালি জামাত খালি জামাত, হ্যাঁ খালি জামাতের কথাই শুনি। আমরা বিগত 54 বছর দেখছি, এবার একটা পরিবর্তন চাচ্ছে। এখন বিএনপির প্রধান প্রার্থী হওয়ায় তাকে চ্যালেঞ্জ জানাতে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে জামাত নেতাকর্মীরা। হেভিয়েট প্রার্থী এখানে দিয়েছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা ওনাকে ওয়েলকাম জানাই। আমাদের ভোটের যে সমীকরণ বলছেন কোনো পরিবর্তন হয় নাই, মানুষ কিন্তু এখানে দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য তারা, আমি বলবো যে একরকম তারা প্রস্তুতি নিয়ে আছে। ভোটারদের প্রত্যাশা দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সমস্যা সমাধান করে জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবেন এই আসনে আগামীর সংসদ সদস্য। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। প্রতি বছর হাতির আক্রমণে 10 থেকে 15 জনের মতো কৃষক মারা যায় শেরপুর ও 3 আসনের পাহাড়ি এলাকায়। বেহাল দশা, শিক্ষা ব্যবস্থার নেই কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা, কর্মসংস্থানের অভাবে খুব কাছে ভারতীয় বর্ডার হওয়ায় চোরাচালান সহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে এখানকার মানুষেরা। তারা বলছেন এসব সমস্যার সমাধানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাকেই ভোট দেবেন তারা। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন খায়রুল ইসলাম। কৃষি নির্ভর এলাকা শেরপুর 3 আসন। এ আসনের মানুষের প্রধান কাজ হচ্ছে কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করা। তবে তারা ফসল ফলাদি ফলালেও পায় না ন্যায্য দাম। দামটা আসলে অনেক সময় পায় সঠিক, অনেক সময় পায় না। আমাদের সরকার যদি নতুন করে গঠন করে ইনশাল্লাহ আমরা আশা করব যেন ভালোভাবে আমাদের কৃষকদের নজর দেয়। পাহাড়ি এলাকা হওয়ায় নানা ধরনের সমস্যারও সম্মুখীন হতে হয় তাদের। বন্য হাতির আক্রমণ, উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছেন শেরপুর 3 আসনের বাসিন্দারা। রাস্তাঘাটের সমস্যা, হাতির সমস্যা, চাকরি নাই, বেকার মানুষ। চিকিৎসা, হাতির সমস্যা, কর্মস্থান, আঙ্গুরের জায়গা আসলে কর্মস্থান খুবই স্বল্প। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এবারে নির্বাচনে নির্বাচিত হলে সবার আগে পাহাড়ি মানুষদের সমস্যা সমাধানে কাজ করার কথা জানান বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। মূলত রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, এই শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, এই হাতির সমস্যার স্থায়ীভাবে সমাধান করতে হবে। নিজেদের জয় নিয়ে শতভাগ আশাবাদী জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা। আমাদের ভোটারদেরকে একটা চাপে ফেলে কেন্দ্র যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করার একটা প্রবণতা মাঠে লক্ষ্য করা গেছে। আলহামদুলিল্লাহ, মানুষ এগুলো কোনো কিছু মানবে না। মানুষ এবার তাদের স্বাধীন মতামত তারা অবশ্যই প্রকাশ করবে। আমি অবশ্যই, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন জনগণের ভোটে, আমি ইনসাফ ভিত্তিক আমি এই নির্বাচনী এলাকার মানুষকে সেটা উপহার দেওয়ার চেষ্টা করব। নির্বাচিত হলে বেকারত্ব, মাদকের উপদ্রব ও স্বাস্থ্য খাতের উন্নয়ন করার কথাও জানান এসব প্রার্থীরা। বেকারত্ব, হাতির আক্রমণ, মাদকের উপদ্রব সহ নানাবিধ সমস্যা রয়েছে শেরপুর 3 আসনের গজনি এই পাহাড়ি এলাকায়। খুব কাছে ভারতীয় বর্ডার হওয়ায় চোরাচালান সহ নানাবিধ বড় অপরাধের কারণে এখানকার মানুষের জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। তাই তারা চাইছেন আগামী নির্বাচনে যিনি এখানকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এসব সমস্যা সমাধানে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, গজনি, শেরপুর। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দেশ জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। এএফপি জানিয়েছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ, ওয়াশিংটনের সতর্ক বার্তা এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। রুবিওর সঙ্গে আলোচনার কয়েক ঘণ্টার পর সতর্কতা জারি করা হয়। এদিকে দেশজুড়ে চলমান বিক্ষোভের মাঝে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্য বস্তুকে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাগ।
ইরানে এবার সরাসরি বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশটির নিরাপত্তা বাহিনীর কঠোর ভূমিকার পর সেখানে সামরিক পদক্ষেপের বিষয় চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। ইরানে কিভাবে এবং কোন পরিসরে সামরিক অভিযান চালানো যেতে পারে সে বিষয়ে ট্রাম্পকে একাধিক বিকল্প পরিকল্পনা জানাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য লক্ষ্যবস্তু ও কৌশল নিয়ে প্রস্তুতি চললেও হামলার আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়নি। এদিকে ইরানের ভেতর বিক্ষোভ জোরালো হওয়ায় তেহরান সহ বিভিন্ন শহরে সংঘর্ষে আহতের সংখ্যা বাড়ছে। এর ফলে হাসপাতালগুলোতে জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এবার খেলার খবর। বিপিএলে সেরা দুই দলের লড়াইয়ে রংপুর রাইডার্সকে 7 উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালী এক্সপ্রেসের কাছে হারার পর এবার রাজশাহীর কাছেও হারল রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের 29 রানে কাইল মায়ার্সের উইকেট হারায় রংপুর। এরপর লিটন দাস ও ইফতিখার আহমেদ তাহিদ হৃদয়কে সঙ্গ দিতে ব্যর্থ হন। চতুর্থ উইকেটে খুশদিল শাহকে নিয়ে 51 বলে 105 রান যোগ করে দলের স্কোর সমৃদ্ধ করেন তাহিদ। শেষ পর্যন্ত 4 উইকেটে 174 রানে থামে রংপুরের ইনিংস। 56 বলে 97 রানে অপরাজিত থাকেন হৃদয়। জবাবে দলের 13 রানে তানজিদ হাসান তামিমের উইকেট হারায় রাজশাহী। দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম 82 বলে 142 রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন। 3 উইকেটে 179 রান তুলে 5 বল হাতে রেখে জয় পায় রাজশাহী। 5 ম্যাচ সেরা শান্ত 42 বলে 76 রান করেন। আর 87 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ওয়াসিম। দিনের অপর খেলায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 41 রানে জয় পায় নোয়াখালী এক্সপ্রেস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশের আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পারস্পরিক আস্থা ও বিশ্বাস। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান। ভোট গ্রহণ পর্যবেক্ষণ করবেন ইইউর 2 শতাধিক সদস্য। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও 58 জন। ভোটে সহিংসতা এড়াতে মাঠ প্রশাসনকে জোরালো ভূমিকা রাখতে নির্বাচন কমিশনের নির্দেশ। আয়নাঘরের যুগে ফিরতে না চাইলে গণভোটে হা জয়যুক্ত করার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমানের। সংস্কারের পক্ষে ভোট চাইলেন রিজওয়ানা। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। প্রেস সচিব শফিকুল আলম। সব দল সমান সুযোগ পাচ্ছে। এবং ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির। ব্রিফিংয়ে ডিপি প্রধান। শুটার সহ 4 জন গ্রেফতার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।